আসসালামু আলাইকুম 10 মিনিটস অ্যাকাউন্টিং ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমরা নবম-দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায়ের 9 নং সৃজনশীলটি সমাধান করে দেখাবো। আমি এখান থেকে প্রশ্ন দেখে নিচ্ছি, তোমরা তোমাদের বই থেকে প্রশ্ন দেখে নাও। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 178। দেখো এখানে বলেছে রহমান অ্যান্ড ব্রাদার্সের 2016 ও 17 সালের কিছু হিসাব তথ্য দেওয়া আছে, ঠিক আছে। সেখান থেকে আমাদের প্রথম প্রশ্ন বলেছে যে 2016 ও 17 সালের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে। আমরা জানি যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাওয়া যায় মোট মুনাফা, আবার বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে কিন্তু পাওয়া যায় বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় বলতে নেট বিক্রয়, ঠিক আছে। বিক্রয়ের সাথে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, ওকে, এগুলো সব কিছু প্লাস মাইনাস করে মানে অলিখিত বিক্রয় যোগ করে সব কিছু করে তারপর যেটা আসে সেটা হচ্ছে নেট বিক্রয়। সেখান থেকে যদি আমরা মোট মুনাফা বাদ দিই তাহলে কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো, ঠিক আছে। চলো তাহলে আমরা এটা সমাধান করি বোর্ডে। এই জন্য আমাদের লিখতে হবে যে 2016 ও 17 সালের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় বিবরণ 2016 সালের টাকা এবং হচ্ছে 2017 সালের টাকা, ওকে। আচ্ছা, এখন আমরা প্রশ্ন দেখি কি বলেছে। প্রশ্নে দেখো বিক্রয় দেয়া আছে 90,000 টাকা, সেটা হচ্ছে 2016 সালের, এবং 17 সালের দেয়া আছে হচ্ছে 92,000 টাকা। এই যে বিক্রয় দেয়া আছে এবং বিক্রয়ের সাথে কোনো কিছু আছে কি না সেটা খুঁজতে হবে। সবসময় আমি সেটা বলি যে অলিখিত বিক্রয়, বিক্রয় বাট্টা মানে সমন্বয় আছে কিনা খুঁজতে হবে। তো এখানে কিন্তু আমরা কোনো সমন্বয় পাচ্ছি না। যেহেতু কোনো সমন্বয় নাই তাহলে আমরা কি করব, এই যে বিক্রয় 2 বছরে যেটা সরাসরি বসাই দিব। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে বিক্রয় আমাদের ছিল 2016 সালে 90,000 টাকা, ঠিক আছে, এবং 2017 সালে ছিল 92,000 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রয় ছিল। এখন আমরা জানি যে বিক্রয় থেকে কি বাদ দিব আমরা, মোট মুনাফা, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে আমরা বাদ দিব হচ্ছে বাদ মোট মুনাফা। এখন মোট মুনাফা কত সেটা আমরা খুঁজে দেখি। মোট মুনাফা দেখো তোমাদের যেই রেওয়ামিলটা দেয়া আছে বইতে, প্রথমেই কিন্তু লেখা আছে মোট মুনাফা 16,000 টাকা এবং পরেরটা হচ্ছে 15,500 টাকা। তার মানে 16 সালে হচ্ছে 16,000 টাকা মুনাফা হয়েছে এবং 17 সালে হচ্ছে 15,500 টাকা মুনাফা হয়েছে। তাহলে আমরা এই দুইটা মুনাফা কি করব, বাদ দিব। তাহলে আমরা এখানে বাদ দিব হচ্ছে 16,000 টাকা, আর এখানে আমরা বাদ দিব হচ্ছে 15,500 টাকা, ঠিক আছে। তোমরা জানো যে বিয়োগ করলে বর্তনী দিতে হয়, ওকে। এখন আমরা এই 90,000 থেকে 16,000 টাকা আমরা বাদ দিব, ঠিক আছে। তাহলে আমরা 90,000 মাইনাস 16,000 আমাদের আসে হচ্ছে 74,000 টাকা। এই 74,000 টাকা আমরা এখানে লিখব, ঠিক আছে। এটা হচ্ছে 16 সালের মোট মুনাফা, বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিয়ে 16 সালের বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 74,000 টাকা, এবং 92,000 টাকা থেকে আমরা বাদ দিব কত, দেখো যা লিখেছি, মাইনাস 15,500 টাকা। তাহলে আছে 76,500 টাকা, 76,500 টাকা, ঠিক আছে। তাহলে তোমরা লিখতে পারো যে 2016 সালের বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা, 74,000 টাকা, এবং 2017 সালের বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 76,500 টাকা। তোমরা কিন্তু এভাবে লিখবে না, তোমরা হচ্ছে বানান করে লিখবে, আমি শর্টকাট লিখেছি, ওকে। তাহলে যেহেতু আমরা বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিয়েছি, আমরা কি পাইছি, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা এটা বন্ধ করে দেব। এই হচ্ছে আমাদের 9 নং সৃজনশীলের ক নং প্রশ্নের সমাধান। খুবই সহজ, এবং তোমরা খেয়াল করবে আমরা যখন 1 থেকে 8 নং পর্যন্ত সৃজনশীল করে আসছি, প্রত্যেকটা সৃজনশীল কিন্তু একই ক্যাটাগরির ছিল, যেমন বিশদায় বিবরণী তৈরি করো, আর্থিক বিবরণী তৈরি করো, ঠিক আছে। কিন্তু এই অঙ্কটা কিন্তু একটু ভিন্ন। এই ধরনের অঙ্ক সাধারণত তোমাদের হচ্ছে ইন্টারমিডিয়েটে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যেটা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে এই ধরনের অঙ্ক তোমরা পাবে।
এই তোমাদের এখন যে দশম শ্রেণীতে এই অঙ্কটা দিয়েছে সম্ভবত প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু 1 নং থেকে যে 8 নং পর্যন্ত করেছি সম্পূর্ণ ভিন্ন। এখন আমরা খ নং প্রশ্ন সমাধান করে দেখাবো। তোমাদের আগেই বলেছিলাম যে 9 নং সৃজনশীলটি কিন্তু অন্য যে সৃজনশীল আমরা করেছি 1 থেকে 8 পর্যন্ত সেরকম নয়, এটা ভিন্ন, ঠিক আছে। তো আমাদের 9 নং সৃজনশীলের খ নং প্রশ্নে বলেছে 2016 সালে নিট মুনাফার অনুপাত ও বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো। এইটার জন্য আমাদের সূত্র জানতে হবে, ঠিক আছে। কীভাবে আমরা নিট মুনাফার অনুপাত এবং বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত বের করব, এটার জন্য দুটি সূত্র লাগবে। প্রথমে আমাদের বলেছে কি নিট মুনাফার অনুপাত বের করতে। নিট মুনাফার অনুপাত যদি আমরা বের করি, আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে নিট মুনাফা ভাগ হচ্ছে নিট বিক্রয়, তার সাথে আমরা গুণ দিব 100, ঠিক আছে। তাহলে চলো আমরা এটা করি আগে। প্রথমে আমাদের বলেছে নিট মুনাফার অনুপাতটা বের করতে। তাহলে আমরা নিট মুনাফার অনুপাতটা লিখি, নিট মুনাফার অনুপাত, ঠিক আছে। তো এটার সূত্রটা হবে কি, আমি বলেছিলাম যে নিট মুনাফা ভাগ হচ্ছে নিট বিক্রয়, তার সাথে আমরা গুণ দিব হচ্ছে 100, ঠিক আছে। এখন দেখো আমাদের নিট মুনাফার সাথে ভাগ দিব নিট বিক্রয়, তার সাথে গুণ দিব 100। এখন নিট বিক্রয় নিট মুনাফা আমাদের কত ছিল? নিট মুনাফা দেখো আমরা একটু আমি দেখে নিই। নিট মুনাফা আমাদের ছিল হচ্ছে 6,900 টাকা, 6,900 টাকা ছিল নিট মুনাফা। আর নিট বিক্রয় আমাদের ছিল হচ্ছে 90,000 টাকা, ঠিক আছে। তার সাথে আমরা গুণ দিব কত? 100। দেখো এই 90,000 সাথে যদি আমরা 6,900 টাকা ভাগ দিই এবং ভাগফলের সাথে যদি আমরা 100 গুণ দিই, তাহলে আমাদের আসবে হচ্ছে 7.67%, ঠিক আছে। তোমরা যদি ক্যালকুলেটারে করো দেখবা যে অ্যান্সারটা এরকম আসছে যে 6,900 ভাগ হচ্ছে 90, উত্তরটা এরকম আসবে, দেখো 7.666। হ্যাঁ, তারপর আরও অনেকগুলো সংখ্যা আসবে। তো আমরা 7 দিয়েছি কেন? তোমরা যারা গণিত করো, ম্যাথ করো, তারা কিন্তু সবাই জানো যে পরের 3টি সংখ্যার যদি 6-এর পরে আসে, মানে দশমিকের পরে 2টা সংখ্যা পরে যদি এই 5-এর পরে চলে যায়, মানে 6-এর পরে চলে যায়, যে 5, 6, 7 এরকম যদি 5-এর পরে চলে যায়, 6 হয়ে গেছে, দেখো এটা তৃতীয় সংখ্যাটা 6 হয়ে গেছে, তাহলে আমরা কি করি, এখান থেকে 1 বাড়ায় নিই, ঠিক আছে। তাহলে আমরা আর 7.66 লিখবো না, আমরা লিখবো হচ্ছে 7.67। 2টা সংখ্যা লিখলেই হয় দশমিকের পরে, পরেরগুলো আর না লিখলে হয়। এই জন্য আমরা লিখেছি হচ্ছে 7.67। আচ্ছা, পার্সেন্ট লিখেছি কেন? অবশ্যই জানো, পার্সেন্ট লিখেছি যে 100 হওয়ার কারণে আমরা কি করেছি, শতকরা লিখেছি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি পেলাম, দেখো নিট মুনাফার অনুপাত পাইছি। এখন আমরা বের করব হচ্ছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। তাহলে আমরা এটা নির্ণয় করি যে মূলধনের আয় অনুপাত। এই বিনিয়োজিত মূলধনের যে সূত্রটা আছে সেটা হচ্ছে আমাদের নিট মুনাফা ভাগ হচ্ছে কি বিনিয়োজিত মূলধন, বিনিয়োজিত মূলধন, তার সাথে আমরা গুণ দিব 100। ওকে, তাহলে আমরা কিন্তু নিট মুনাফা আগেই পেয়েছিলাম, সেটা হচ্ছে 6,900 টাকা। এই 6,900 টাকা আমরা লিখব নিট মুনাফা, এবং তার সাথে ভাগ দিব আমরা বিনিয়োজিত মূলধন। এখন বিনিয়োজিত মূলধন কোথায় পাবো? বিনিয়োজিত মূলধন দেখো তোমাদের বইতেই দেয়া আছে, রেওয়া মিলে দেখো দেয়া আছে 50,000 টাকা। দেখছো, এই যে বিনিয়োজিত মূলধন দেয়া আছে 50,000 টাকা, এটা আমরা কি করব, ভাগ দিব 50,000 টাকা, ঠিক আছে। তার সাথে আমরা গুণ দিব কত, সূত্র অনুযায়ী 100, ঠিক আছে। তাহলে আমরা এই নিট মুনাফা পাইছি হচ্ছে 6,900 টাকা,
আর হচ্ছে বিনিয়োজিত মূলধন পাইছি 50,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ভাগ করি আমাদের আসে হচ্ছে 13.80%। তোমরা ভাগ করে দেখো, অ্যান্সার কিন্তু এটাই আসবে যে 69কে যদি আমরা 50 দ্বারা ভাগ দিই, 69,000কে 50,000 দ্বারা ভাগ দিলে যেই ফলাফল আসবে তার সাথে আমরা গুণ দিব হচ্ছে 100, তাহলে আমাদের 13.80 আসবে। ঠিক আছে, 13.80 আসলেই যে আমরা শতকরার কারণে পার্সেন্ট দিয়ে দিব। দেখো তোমাদের এই হচ্ছে খ নং প্রশ্নের সমাধান। ঠিক আছে, ক নং প্রশ্ন সমাধান করেছি, এখন খ নংটা সমাধান করলাম। খ নংয়ের রুলস হচ্ছে এইভাবে, অনেক স্টুডেন্ট যখন এরকম আসে তখন কিন্তু এইটা ছেড়ে দেয়, এটার উত্তরটা দেয় না, কিন্তু এটা কিন্তু তোমরা যে আর্থিক বিবরণী করো, বিষয়দায় বিবরণী করো, ওটার থেকে আরও বেশি সহজ। তো এরকম কয়েকটা প্র্যাকটিস করে যদি তোমরা পরীক্ষার হলে যাও তাহলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো সহজেই পারবে। ঠিক আছে, এবং 10 মার্ক আনতে পারবে। আচ্ছা, তো খ নং সমাধান করেছি, এখন আমরা গ নংটা সমাধান করব। গ নং প্রশ্নে আমাদের বলেছে যে 2017 সালের স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করো। প্রথমে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে চলতি অনুপাত। ঠিক আছে, চলতি অনুপাতের জন্য আমাদের প্রথমে লাগবে চলতি সম্পদ এবং ভাগ আমরা দিব হচ্ছে চলতি দায়। চলতি দায়, যখনই আমরা এই ধরনের কোনো প্রশ্ন দেখি চলতি অনুপাত বের করতে হয়, চলতি সম্পদ থেকে চলতি দায়, অন্য অন্য প্রশ্নে দেখবে যে চলতি সম্পদ আগে বের করে নিতে হয়, তারপর আবার চলতি দায় বের করে নিতে হয়, কিন্তু তোমাদের এই অঙ্কে সরাসরি চলতি সম্পদ এবং চলতি দায় দেয়া আছে। ঠিক আছে, চলো আমরা রেওয়া মিলে যে খুঁজি চলতি সম্পদ কত টাকা। দেখো এখানে দেয়া আছে চলতি সম্পদ হচ্ছে 11,000 টাকা। দেখছো 2017 সালে যেটা আমাদের করতে বলেছে, চলতি সম্পদ দেয়া আছে 11,000 টাকা এবং চলতি দায় কত? চলতি দায় আমাদের দেয়া আছে 9,500 টাকা। ঠিক আছে, তাহলে এই চলতি দায়, চলতি সম্পদ যেহেতু দেয়া আছে এবং চলতি দায় যেহেতু দেয়া আছে, আমরা সরাসরি নিব 11,000 আর হচ্ছে 9,500 টাকা। এই যে 11,000 আর হচ্ছে 9,500কে আমরা কি করব? ভাগ করব, তাহলে আমাদের আসবে হচ্ছে 1.16। ওকে, তারপর আমরা হচ্ছে ইস্টো দিব 1। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তোমাদের মনে প্রশ্ন আসে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রশ্নটা করে যে ইস্টো 1 কেন আমরা দিছি। ঠিক আছে, যে 16.116 তো আসছে হচ্ছে এই 11,000কে কি করে 9,500 দ্বারা যখন আমরা ভাগ করেছি তখন আমাদের আসছে হচ্ছে কত? এই 1.16, তাই না? তারপরে আমরা ইস্টো কেন দিছি, কারণ তোমরা কিন্তু যতবার এটা করবে ফলাফল কিন্তু এটাই আসবে, কিন্তু এই ইস্টো আসছে কেন? ইস্টো আসার কারণ হচ্ছে এই যে আমাদের বলেছে অনুপাত নির্ণয় করতে, অনুপাত নির্ণয় করতে বলার কারণে আমরা হচ্ছে এই ইস্টো 1 দিয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছ? ইস্টো 1 দিয়েছি আমরা, এই অনুপাত নির্ণয় করতে বলেছে এই জন্য, তাছাড়া কিন্তু আর কোনো কারণ নাই। কারণ তোমরা যতবারই ক্যালকুলেট করবে এটাই আসবে, এই অনুপাতটা আসবে না। এই অনুপাতটা আসছে শুধুমাত্র এই যে এই চলতি অনুপাত, অনুপাত কথা বলার কারণে এই ইস্টো 1 আসছে। ঠিক আছে, এখন আমরা তারল্য অনুপাত বের করব। তারল্য অনুপাত, তো তারল্য অনুপাত বের করার জন্য আমরা জানি হচ্ছে সেখানে আমরা লিখব চলতি সম্পদ বিয়োগ, তার সাথে আমরা দিব হচ্ছে মজুদ পণ্য এবং যোগ দিব অগ্রিম খরচ। অগ্রিম খরচ, তার মানে হচ্ছে এই মজুদ পণ্যের সাথে অগ্রিম খরচটা যোগ করব, যোগ করে যা আসবে সেটা থেকে চলতি সম্পদটা বাদ দিব এবং ভাগ দিব হচ্ছে চলতি দায়। ওকে, আসো তাহলে এখন আমরা কিন্তু এই চলতি সম্পদ পেয়েছিলাম। চলতি সম্পদ কত ছিল আমাদের? 11,000 টাকা। এই 11,000 টাকা আমরা এখানে লিখব, 11,000 মাইনাস, এখন মজুদ পণ্য কত আর অগ্রিম খরচ কত সেটা দেখতে হবে। তাহলে আমরা এখন রেওয়া মিলে যাব। রেওয়া মিলে যে দেখো আমরা দেখতেছি যে এখানে মজুদ পণ্য আমাদের দেয়া আছে হচ্ছে 900 টাকা। খেয়াল করছো? মজুদ পণ্য দেয়া আছে হচ্ছে 900 টাকা এবং তার সাথে আমরা যোগ করবো কি? অগ্রিম খরচ। এখন অগ্রিম খরচ দেখি আমরা আছে কিনা। দেখো অগ্রিম খরচ কিন্তু আমাদের কোথাও নাই, যেহেতু নাই
তাহলে আমরা মজুদ পণ্যের জায়গায় এই 900 টাকা লিখব। এখন যেহেতু কোনো অগ্রিম খরচ নাই তাহলে আমরা আর কিছু লিখব না, ঠিক আছে। সরাসরি এভাবে দিতে পারো, যোগ শূন্য দিতে পারো, যেহেতু সূত্রের নিয়ম অনুযায়ী তুমি যোগ শূন্য দিতে পারো যেহেতু অগ্রিম খরচ নাই। আর যদি এটা নাও দাও তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবং আমরা ভাগ দিব হচ্ছে চলতি দায়। চলতি দায় আমাদের কত ছিল? 9,500 টাকা। তাহলে এখন আমরা এটার ফলাফল নামাই। এই 11,000 টাকা থেকে যদি আমরা 900 টাকা বাদ দিই আমাদের আসে হচ্ছে 10,100 টাকা। তার সাথে আমরা ভাগ দিব হচ্ছে 9,500 টাকা। তাহলে এই 10,100 সাথে আমরা কি করব? 9,500 টাকা ভাগ দিব। 9,500 হচ্ছে চলতি দায়, আর আমরা হচ্ছে মজুদ পণ্য থেকে চলতি সম্পদ বাদ দিছি, আমাদের আসছে 10,100 টাকা। আচ্ছা, এখন যদি আমরা এটার ফলাফল বের করি তাহলে আমাদের আসে হচ্ছে 1.06, ঠিক আছে। এটাও আমরা একই কাজ করব, অনুপাত দিব আমরা কত? 1। আচ্ছা, যেহেতু আমরা এই অঙ্কটা অনেকবার করেছি এই জন্য আমরা জানি যে উত্তর আমাদের আসবে হচ্ছে 1.06। তোমরা যখন ক্যালকুলেট করবে দেখবে যে এই 10,100 সাথে যদি 9,500 টাকা আমরা ভাগ দিই তাহলে আমাদের আসবে হচ্ছে 1.06। হ্যাঁ, আর আমরা ইস্টো দিব 1। ইস্টো 1 কেন দিব আগেই বলেছি, আবার বলছি যে এই যে অনুপাত থাকার কারণে আমরা কি করব? এই ইস্টোটা ব্যবহার করব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 9 নং সৃজনশীলের 3টি প্রশ্ন সমাধান করা হয়ে গেছে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।